আমরা এসব সহ্য করব? সরকারের অপদার্থতা কি কোনোদিনও শেষ হবে না? সরকারের অপদার্থ নয়, অ্যাক্সিডেন্টটা তো খুব দুর্ভাগ্যজনক, যে কোনো অ্যাক্সিডেন্টই দুর্ভাগ্যজনক। আহ, এটার মধ্যে অপদার্থতা উনি কি দেখছেন আমরা জানি না, সেটা তো তদন্ত সাপেক্ষ। কিন্তু আমাদের বর্তমান যে সরকারের অপদার্থতা সেটা নিয়ে উনি উনি কী বলবেন? এত যে দুর্নীতি হলো এবং কিছুতেই, এমনকি আপনার ভাইপোকেও কিছুতেই ধরা যাচ্ছে না, সেটা নিয়ে আপনি কি বলবেন? সেটা নিয়েও তো একটু আপনাকে বলতে হবে। কথা বললেই তো হয় না। অপদার্থ, অপদার্থ মানে পদার্থটা কি? পদার্থ আমরা ফিজিক্সে পড়েছি, কার্বন, প্রোটন, নিউট্রন। তো সেইগুলো, সেই পদার্থগুলো কি আপনি দেখতে পাচ্ছেন না যে আপনার সরকারে কী অপদার্থতা? দিনের পর দিন, দিনের পর দিন, এমনকি আপনার এই আম, আপনার যে এখন যে সিনেমার কাজটা বন্ধ হয়েছে, সেটাও তো আপনার আপনার লোক ফেডারেশনটাকে একটা তোলাবাজি সংগঠন করে দিয়েছে এবং জোর করে প্রডিউসারদের উপর চাপিয়ে দিচ্ছে। তো সেইগুলো কি পদার্থ? সেগুলো পদার্থ? অপদার্থ বলে তো এমন লম্বা লিস্ট হবে যে আপনাদের এই সফটওয়্যারে আর টিকবে না, কোলাবে না। গরু পাচার কাণ্ডে সিবিআই মামলায় সুপ্রিম কোর্টে জামিন পেলেন অনুব্রত মণ্ডল। ইস। পাচার কাণ্ড নিয়ে বিহারে তিহারবন্দি হয়েছিলেন তিনি। তো এই কাণ্ডে অনুব্রত ছাড়ার ফল পরেই ভালো তো হয়েছিল পুরুলিয়াতে এবং বর্ধমানে। তো এটার কড়া মন্তব্য করেছেন আবার চারবারের সংসদ শতাব্দী রায়। তো এই নিয়ে কি বক্তব্য করবেন? না, শতাব্দী তো বলবেই, তার বীরভূমের লোক, কিন্তু শতাব্দীকে তো এটাও জানতে হবে যে কিভাবে গরু পাচারটা উনি করেছেন এবং সেটা প্রমাণিত। হ্যাঁ, এবার ছাড় যে পেয়েছে, এবার বীরভূমে কি হবে? যারা ওর এগেনস্টে কথা বলেছে, এবার তাদের কি হবে সেটা নিয়ে আমি যথেষ্ট শঙ্কিত। তবে এই ধরনের এলিমেন্টদের একটু ভেতরে রাখাটাই উচিত ছিল। রেশন দুর্নীতি তদন্তে ফের ইডি অভিযান চালিয়ে বসিরহাটের জ্যোতিপ্রিয় মল্লিক ঘনিষ্ঠ ব্যবসায়ীর বাড়িতে তল্লাশি চালানোর পর উদ্ধার হয় লক্ষাধিক টাকা, একটি অট্টালিকা সহ চালকদের অন্যতম একটি ফ্ল্যাট, বিলাসবহুল গাড়ি দাঁড়িয়ে আছে গ্যারেজে। এই ব্যাপারে কি বলবেন? তাহলে পদার্থ কোনটা? মুখ্যমন্ত্রী আপনি যে বলছেন অপদার্থ, পদার্থ কোনটা? এগুলো পদার্থ? জ্যোতিপ্রিয় মল্লিকের যারা কাজকর্ম করেন, তাদের বিলাসবহুল ফ্ল্যাট, গাড়ি বাড়ি, দেখলো কোত্থেকে আসছে? শুধু আমার মনে হয় অনুব্রত মণ্ডলকে না ছাড়াই উচিত ছিল। তাহলে আরও এই ধরনের এ ধরনের চৌর্যবৃত্তি এবং এই দুর্নীতি চলতেই থাকবে এবার আরও। ক্ষমতা থাকলে ভোটাভুটিতে বাংলা ভাগ করবে বিজেপি, বিধানসভায় চ্যালেঞ্জ জানানো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কি আরেকবার বলো? ক্ষমতা থাকলে ভোটাভুটি করে বাংলা ভাগ করবে বিজেপি, এমনটাই মন্তব্য করেছেন বিধানসভায় দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। না, বাংলাকে কেউ ভাগ করতে চায় না। আর আপনি না অর্ধসত্য বলেন কিংবা একেবারে মিথ্যা বলেন। ইউনিয়ন টেরিটরি অর্থাৎ কেন্দ্রশাসিত অঞ্চল, কেন্দ্রশাসিত অঞ্চলে নানা রকম সুযোগ সুবিধা থাকে, তাদের ট্যাক্স বেনিফিট থাকে, তাদের অনেক কিছু বেনিফিটস থাকে। সেইগুলো ভালো করে একদিন বোঝান, আপনার লোকেদের বোঝান যে ইউনিয়ন টেরিটরি হলে কি কি সুবিধে হয়। তো এবং কেন্দ্রশাসিত অঞ্চল হলে তো আমাদের আমাদের নর্থ বেঙ্গলের একটা একটা জায়গা, কি কি দিনাজপুর এবং যেটা সুকান্তবাবু বলেছেন কোচবিহার, তো নিশ্চয়ই ভালো হবে। আপনারা করে দিয়ে দেখুন না, আপনারা করতে দিন, করতে দিয়ে দেখুন যে কোন জায়গায় জায়গাগুলোকে নিয়ে যাওয়া হয়। এই যে দাদর, দাদরা নগর হাভেলি, হ্যাঁ, দামান দিউ, এই সমস্ত কেন্দ্রশাসিত অঞ্চল, কাশ্মীর জম্মু কী ছিল আর এখন কি হয়েছে। সুতরাং কেন্দ্রশাসিত অঞ্চল করলে শুধু ট্যাক্স বেনিফিট নয়, জমি জমা সম্পত্তি নানা রকম বেনিফিটস আছে, সেই বেনিফিশিয়ারি সেই মানুষগুলো হবে, সেই রাজ্যের মানুষগুলো হবে। সুতরাং দুমদাম করে আপনার লোকেদের উত্তেজিত করবার জন্য উস্কানিমূলক, এই যে আপনার বাংলাদেশের শেখ হাসিনা বলেছে আপনি ইন্ধন যোগান, হয় টেররিস্টদের নয় নিজেদের মধ্যে আমাদের এখানে যেমন ইন্ধন জোগাচ্ছেন, আপনি ইনস্টিগেট করবেন না। আপনি বুঝিয়ে দিন যে ইউনিয়ন টেরিটরি কেন্দ্রশাসিত অঞ্চল হলে কী সুবিধে হয়, সেগুলো তো বোঝাতে হবে। অর্ধসত্য কথা বলে মানুষকে এইভাবে উস্কানিমূলক কথাবার্তা বলার আমরা একেবারেই বিরোধী। কবে মোদী সরকারের ঘুম ভাঙবে? ট্রেন দুর্ঘটনার পর প্রশ্ন তুললেন তৃণমূল সাংসদ সাগরিকা ঘোষ। আমি চিনি না এদের, আমি চিনি না সাগরিকা, আমি চিনি না, যাদেরকে চিনি না, যে একেবারেই জানি না, তাদের কথায় কি উত্তর দেব? সংসদে মোদীকে বিততে এবার রাহুলের হাতিয়ার হলো মহাভারত। হ্যাঁ, সংসদে মোদীকে বিততে এবার রাহুলের হাতিয়ার হলো মহাভারত।
এ নিয়ে কি বলবেন? মহাভারতে কি বলেছে এটা আমি জানি না। তিনি বলতে চেয়েছেন যে অর্জুন যখন যুদ্ধে গেছিল তখন যেরকম পরিস্থিতি সৃষ্টি হয়েছিল সেরকমই পরিস্থিতি সৃষ্টি হতে চলেছে। তা অর্জুন গেছিল যখন, আপনি জানেন বিষাদ যোগ, যে অর্জুন চায়নি যে নিজের লোকেদের সাথে যুদ্ধ করতে, যখন শ্রীকৃষ্ণ যেটা বলেছিলেন সেটাই আমাদের গীতা। হ্যাঁ, তো গীতার 700টা শ্লোক পড়তে হবে ভাই রাহুল গান্ধী। 700টা শ্লোক না পড়লে, 18টা অধ্যায় না পড়লে আপনি তো বুঝতে পারবেন না। দুমদাম মহাভারত নিয়ে অন্তত কথা বলবেন না ভাই, কারণ আপনার রক্তে যেটা বইছে সেটা কিন্তু সনাতন হিন্দু ধর্ম নয়। হ্যাঁ, কী সেটা আপনারা জানেন, সবাই জানে। সুতরাং আপনারা হিন্দু সনাতনী সম্পর্কে একটা কথা বললে কিন্তু আমরা তো আর আপনাদের মতো বলতে পারি না যে জীব ছেড়ে দেবো বা এই করে দেবো, আমরা এসব বলতে পারি না। শুধু আমরা বলছি সাবধান হন। মহাভারত যখন লেখা হয়েছিল, কৃষ্ণদ্বৈপায়ন ব্যাসদেব যেটা লিখেছিলেন সেটা কিন্তু অন্যায়ের বিরুদ্ধে সত্যকে প্রতিষ্ঠা করার জন্য, এবং কিভাবে সেইটি কেমন করে হবে সেইটির একটা প্রতিপাদ্য। সুতরাং মহাভারত বলবেন না ভাই। আপনি 700টা শ্লোক পড়ুন, তারপর যখন মহাভারত নিয়ে কথা বলবেন তখন আমরা বুঝব। জানেন না বলেই আপনি হঠাৎ কুরুক্ষেত্র যুদ্ধের কথা বলছেন। কুরুক্ষেত্র যুদ্ধটা ধর্মযুদ্ধ হয়েছিল। এখানে তো এখনও তো ধর্মকে, এই আপনাদের এই কয়েকজন ববি হাকিম এবং কি মুর্শিদাবাদের সেই কি নাম ভদ্রলোকের, তারা কিন্তু এই ধর্ম নিয়ে এই সমস্ত কথাবার্তা বলছে। আমাদের ভাগীরথীতে টুকরো টুকরো করে কেটে দেবে হিন্দুদের। ববি হাকিম বলছে যারা হিন্দু নয় তারা নাকি বিরাট দুর্ভাগা, এবং তারা সব তাড়াতাড়ি ধর্মান্তরিত হয়ে যাও, তাহলে আমরা নেকির দিকে, আমরা স্বর্গের দিকে চলে যাব। তো এই ধরনের কথা যেখানে হয় সেখানে রাহুল গান্ধী, আপনি তো এদের নাকি পার্টনার, আপনার ইন্ডির পিন্ডি জোটের আপনারা নাকি পার্টনার। আপনার আগে সেইটা আগে ঠিকঠাক করুন, তারপর নরেন্দ্র মোদী সম্পর্কে কথা বলতে যাবেন না। কারণ নরেন্দ্র মোদী কিন্তু একজন স্পিরিচুয়াল একটি মানুষ, তিনি শুধু ভারতের ভালো চান। আপনারা ভারতের কতটা ভালো চান আমি জানি না। টেকনিশিয়ান পরিচালক বন্ধের টালিগঞ্জে বন্ধ ক্যামেরা, দুই ফিল্ডের বৈঠকেও হলো না জট, কাটলো না জট। তো এই ব্যাপারে কি বলবেন? না, হবে এখন। মমতা ব্যানার্জি হঠাৎ আসরে আবির্ভূতা হবেন এবং বলবেন ভাই সব মিটে গেছে। তার আগে কিন্তু আপনি ওই সৌরভ বিশ্বাসকে বাদ দিন, তাহলে তা নইলে কিন্তু আপনার এই সোনার সংসার কিন্তু আর থাকবে না। কারণ সৌরভ বিশ্বাসরা যদিও আপনাদের আর্টিস্ট সাপ্লাই করে, আপনাদের 21শে জুলাই বা আপনাদের পুজোর সময় বা কার্নিভালে আর্টিস্ট সাপ্লাই করেন, তো যে আর্টিস্টদের নিয়ে আপনি সভাটা বসিয়েছেন, তো তাকে কি করে শাসন করবেন আপনি ভেবে নিন। এবং তিনি যে কীভাবে একটা অন্যায় করছেন 24 জন ফেডারেশনের সদস্য নিয়ে, তারপর আরও আমাদের যে প্রায় 26টা আমাদের অসংগঠিত সেক্টর আছে, তাদের মাথায় নিজের দালালদের বসিয়ে দিয়ে আপনারা যে কাণ্ডটি করছেন সেটি ইমিডিয়েটলি বন্ধ করতে হবে। আমি মুখ্যমন্ত্রীকে হাত জোর করে বলবো যে আপনি প্লিজ লুক ইনটু দ্য ম্যাটার। কারণ এবার না সাধারণের পেটে হাত পড়েছে। এতদিন তো আমাদের মতো বিরোধীদের পেটে হাত দিয়েছিলেন, এবার সকলের পেটে হাত পড়ছে আপনাদের অপরিসীম লোভ এবং অপরিসীম অ্যাম্বিশনের জন্য। সেগুলো তো বন্ধ করতে হবে, ইমিডিয়েটলি বন্ধ করতে হবে, এবং আপনাকেই আসরে নামতে হবে। নেমে কিন্তু কোনো এই সিস্টেম যদি চলতে থাকে যে এতগুলো লোককে নিতে হবে, আমার লাগবে না। যে প্রযোজককে নিয়ে আসে ডিরেক্টর মাথার ঘাম পায়ে ফেলে প্রচণ্ড কষ্ট করে সেই একটা ছবি বানাতে হয়, কর্পোরেট হাউসের কথা বাদ দিন, তাদেরকে আপনি বলছেন যে এটাকে বন্ধ করে দাও, একে সাসপেন্ড করে দাও, তাকে সাসপেন্ড করে দাও, তাদের খাওয়ার খরচের দায়িত্ব নেবেন? মুখ্যমন্ত্রী, আপনি আপনার সৌরভকে জিজ্ঞেস করুন, তারা কি ওই যে 3 মাসের জন্য 4 মাসের জন্য এই যে সাসপেন্ড করে দিচ্ছে, তাদের খাবার দায়িত্বটা নিতে পারবে? তাহলে নিজেরা খাবেন না, ওদের 3 মাস সাসপেন্ড করলেন, আপনারাও 3 মাস বাড়িতে বসে থাকুন। কারণ এই লটা কোত্থেকে এসছে? কোনো কোর্ট থেকে তো লিখিতভাবে এসেছে। এই লটা কে বানিয়েছে? কার দ্বারা পাস হয়েছে? সাসপেন্ড করার মতো হিটলারি মনোভাব, এই মনোবৃত্তি কোত্থেকে এসেছে? এবং সেটা চলছে দিনের পর দিন। এখন কিন্তু পরমরা বলছে এনাফ ইজ এনাফ। না, শুধু এনাফ ইজ এনাফ না, এনাফ হ্যাজ টু বি স্টপড।